ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখাবো কিভাবে চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ নির্ণয় করতে হয়। এর আগের তিনটে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে অব্যাপ্য হেতু দোষ নির্ণয় করতে হয়, কিভাবে অবৈধ সাধ্য দোষ নির্ণয় করতে হয় এবং কিভাবে অবৈধ পক্ষদোষ নির্ণয় করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে চারিপদ ঘটিত দোষ নির্ণয় করতে হয়। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের ফিলোসফি সাবজেক্ট আছে, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। দেখো প্রশ্ন দিয়েছে যে নয়াপাড়া গাজলের অন্তর্গত, তাহলে নয়াপাড়া একটা জায়গার নাম, কি বলেছে? গাজলের অন্তর্গত। আচ্ছা, গাজল মালদার অন্তর্গত, গাজলটা কোথায় আছে? মালদার অন্তর্গত, সুতরাং নয়াপাড়া মালদার অন্তর্গত। তাহলে এখানে দেখো প্রশ্ন দিয়েছে, ফার্স্ট কাজ আমরা জানি যে প্রশ্ন থাকলে সেখান থেকে সিদ্ধান্ত খুঁজে বের করতে হয় যে সিদ্ধান্ত চেনার সংকেতটা কি আছে। আর এটা আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বৈধতা বিচার করা। তাহলে প্রশ্ন এরকম দেওয়া থাকবে, তাহলে এরকম তিনটা যদি বাক্য থাকে তাহলে দেখবো তিনটা বাক্যকে আলাদা করব এবং এক্সট্রা শব্দ কি আছে। এক্সট্রা আছে দেখো সুতরাং, এই সুতরাংটাই কিন্তু চেনার সংকেত। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে সিদ্ধান্ত চেনার কি কি সংকেত আছে, তো সুতরাংটাই কিন্তু এখানে চেনার সংকেত। সুতরাংয়ের আগের বাক্যটা সিদ্ধান্ত হয় না পরের বাক্যটা সিদ্ধান্ত হয়? বারবার বলেছি সুতরাংয়ের ঠিক কিন্তু তার পরের বাক্যটা সিদ্ধান্ত হয়। আর এখানে দেখো এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য, এটা দ্বিতীয় আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে সুতরাংয়ের পরে যেটা আছে, সুতরাংয়ের পরে কি আছে? যে নয়াপাড়া মালদার অন্তর্গত, ওটাকে কি করতে হবে? বচন করে এখানে বসাতে হবে। তাহলে নয়াপাড়া মালদার অন্তর্গত কোন বচন হবে? এ বচন হবে। তো এ বচন কি দিয়ে করে? সকল হয় দিয়ে করে। তাহলে এটা কি এ সকল নয়াপাড়া হয় মালদার অন্তর্গত? এটা হবে? এটা কিন্তু হবে না। ওকে, কেন বলো তো সকল বসবে না? যেহেতু নয়াপাড়া একটা জায়গার নাম, তাই সকল শব্দটা বসবে না। তাহলে আমরা কি লিখবো? এ নয়াপাড়া হয় মালদার অন্তর্গত। তাহলে ফার্স্ট কাজ আমরা কি করলাম? এটাকে বচন করলাম, সিদ্ধান্তটাকে পেয়ে গেলাম। তাহলে কি লিখলাম? এ নয়াপাড়া হয় মালদার অন্তর্গত। এরপরে কি করতে হয়? আমি বারবার বলেছি যে বচন করার পরে যেটা করতে হয় এটা হচ্ছে সিদ্ধান্তের এস, যেটা সিদ্ধান্তে যেটা উদ্দেশ্য পদ সেটাকে আমরা লিখবো এস, আর সিদ্ধান্তে যেটা বিধেয় পদ সেটাকে লিখবো আমরা পি। আর এস পি এম এই তিনটাই হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের তিনটা পদ, সাধ্য, পক্ষ এবং হেতু পদ। তো এখানে সিদ্ধান্তের এটা এস লিখলাম, এটা পি লিখলাম। তাহলে আমাদের এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এটা কিন্তু বাদ চলে গেল। এরপর যে দুটো বাক্য আছে তার মধ্যে একটা হবে দ্বিতীয় আশ্রয় বাক্য, আর একটা কিন্তু হবে প্রথম আশ্রয় বাক্য। তো এস মানে নয়াপাড়া, নয়াপাড়ার কোন লাইনে আছে? যে লাইনে আছে সেটাই হবে দ্বিতীয় আশ্রয় বাক্য। তাহলে নিশ্চয়ই এই লাইনটা বা এই বাক্যটার মধ্যে আছে, এই বাক্যটার মধ্যে নিশ্চয়ই নাই। তাই এই নয়াপাড়া গাজলের অন্তর্গত ওটাই হয়ে যাবে দ্বিতীয় আশ্রয় বাক্য। ওকে, তাহলে এটাকে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্য করে নিই। কি বলছে দেখো, তাহলে নয়াপাড়া গাজলের অন্তর্গত এটা কিন্তু এই বচন হবে, এ নয়াপাড়া হয় গাজলের অন্তর্গত, গাজলের অন্তর্গত। এটা করলাম, তাহলে এটাও হয়ে গেল। তাহলে এই বাক্যটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপর যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে কি প্রথম আশ্রয় বাক্য হবে। পড়ে আছে কি গাজল মালদার অন্তর্গত, তাহলে এটাকে বচন করো, গাজল মালদার অন্তর্গত, এটা কিন্তু এ বচন হবে। তাহলে এটাতে কিন্তু সকল বসবে না, যেহেতু এটা জায়গার নাম। আর আমরা বচন শেখার সময় শিখিয়েছিলাম বারবার করে যে যদি কোনো নাম বা সর্বনাম বসে বা থাকে তাহলে কিন্তু তার আগে সকল শব্দটা হয় না। ওকে, বলছে তাহলে কি এ গাজল হয় মালদার অন্তর্গত। ওকে, আমাদের কিন্তু সাজানো হয়ে গেল। তাহলে তিনটা বাক্য সাজানো হয়ে গেল। এখন কি করতে হবে? আমাদের দোষ বের করতে হবে। দেখো দোষ কিভাবে বের করব? তাহলে নয়াপাড়া এখানে এস লিখলাম, তাহলে এটাতে মিলেছে নয়াপাড়া, তাহলে এটাতেও এস লিখবো। মালদার অন্তর্গত পি, এখানে মালদার অন্তর্গত কি লিখবো? পি লিখবো। এখন বাদ বাকি দুটোতে কি হয়? এম হয়। এম কি হবে? দেখো গাজল, আর এখানে বলছে গাজলের অন্তর্গত। তাহলে এখানে একটা এম, এখানে একটা এম, যদি এম দিই তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কেন অসুবিধা হবে? এখানে দেখো গাজল বলেছে আর গাজলের অন্তর্গত, দুটো কি এক জিনিস? দুটো কিন্তু এক জিনিস না। যেমন যদি বলি রাম এবং রামের বন্ধু, দুটো কি একই ব্যক্তি বোঝাচ্ছে? নিশ্চয়ই না। তাই গাজল আর গাজলের অন্তর্গত দুটো কিন্তু আলাদা পদ হয়ে গেল। আর নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হচ্ছে একটা নিরপেক্ষ ন্যায়ের তিনটা পদ থাকবে, একটা সাধ্যপদ, একটা পক্ষপদ, একটা হেতুপদ, মানে এক জোড়া করে থাকবে। দেখো দুটো এস আছে, দুটো এস যদি আমি দিই এখানে, দুটো এস আছে, দুটো এস একদম হুবহু সেম আছে, তাহলে এখানে হয়ে গেল একটা পদ। ওকে, তারপর দেখো দুটো পি আছে, দুটো পি মানে মালদার অন্তর্গত, মালদার অন্তর্গত, মেন শব্দটা তো সেম তাই না? তো দুটো পি থেকে কয়টা পদ হয়ে যাবে? একটা পদ হয়ে যাবে। আচ্ছা, এম এম এ দেখো, এম এম এর ক্ষেত্রে দেখো একটা বলেছে গাজল, একটা বলেছে গাজলের অন্তর্গত, তাহলে দুটো এম বা হেতু পদ কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে দুটো এম মিলে কি একটা লিখতে পারবো? না,
দুটো নিয়ে আমরা দুটো পদ লিখতে পারবো। তাহলে এখানে কয়টা হয়ে গেল দেখো, 4টা পদ হয়ে গেল। কিন্তু নিরপেক্ষ ন্যায়ে কয়টা পদ থাকার কথা? নিরপেক্ষ ন্যায়ে পদ থাকার কথা হচ্ছে 3টা, কিন্তু এখানে পদ কয়টা হয়ে গেল? 4টা। তাহলে নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম ছিল সেই নিয়মটা কি ভেঙে ফেললো বা নিয়মটা লঙ্ঘন করলো, তাই এটাতে একটা দোষ হয়েছে। যেহেতু 4টা পদ হয়েছে তাই দোষটার নাম হবে চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ। তাহলে আমরা এখানে কি করবো, এরপরে হেডিং করব দোষ। তাহলে হেডিং করব দোষ। দোষে কি লিখব? দোষে লিখব চারিপদ ঘটিত দোষ। চারিপদ ঘটিত দোষ লিখতে পারো বা চতুষ্পদী দোষ লিখলেও কিন্তু হবে। চারিপদ ঘটিত দোষ। ওকে, আর একটা জিনিস বলে দিই, এই ক্ষেত্রে কিন্তু যে এম আর পি, এস আর এম, এস আর পি, এগুলো যেরকম লিখেছিলাম এরকম করে এস এম এস পি, ওইগুলো কিন্তু এখানে হবে না। তার মানে সংস্থানের ছবি কিন্তু এটাতে হবে না। 3টা পদ থাকলেই তো সংস্থানটা আঁকা যাবে, 4টা পদ হলে তো সংস্থান আমরা আঁকতেই পারবো না। তাই সংস্থান কিন্তু এখানে কোনো মতেই আঁকা যাবে না, বা এক কথায় সংস্থান কিন্তু হবে না। ওকে, আচ্ছা দেখো এরপর আমরা কি লিখবো, এরপর লিখবো হচ্ছে বিচার। এটার বিচারটা একটু আলাদা হবে। দেখো বিচারের ক্ষেত্রে যেহেতু দোষ বের হয়েছে, দোষ বের হলেই প্রথম বাক্যটা একদম ওইটাই লিখবে যে আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি অবৈধ। তাহলে কি লিখবো? আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি, আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি অবৈধ। দাঁড়ি কারণ, কারণ দেখাতে হবে। কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো, কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো, কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো একটি ন্যায় অনুমানে, একটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, 3টি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়, তার বেশিও নয় কমা কমও নয়। তাহলে কি লিখলাম? যে আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি অবৈধ, কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো একটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। কিন্তু কিন্তু আলোচ্য যুক্তিটিতে, আলোচ্য যুক্তিটিতে 3টির পরিবর্তে, 3টির পরিবর্তে 4টি পদ রয়েছে। তাই যুক্তিটিতে চতুষ্পদী দোষ হয়েছে। তাই আমরা কি লিখবো? তাই যুক্তিটিতে চতুষ্পদী, চতুষ্পদী বা চারপদ ঘটিত দোষ একই জিনিস, তাই যুক্তিটিতে চতুষ্পদী দোষ হয়েছে। এইভাবে কিন্তু করতে হয়। আমি আরেকবার বিচারটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু 4টে পদ হয়েছে তাই দোষটার নাম চারিপদ ঘটিত দোষ। এখানে সাধ্য দোষ, পক্ষ দোষ, হেতু দোষ ওইগুলোর কোনো গল্পই আসবে না। ওকে, বিচারে কি লিখলাম? যে আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি অবৈধ, কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো একটি ন্যায়ের মানে 3টি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। কিন্তু আলোচ্য যুক্তিটিতে বা আলোচ্য উদাহরণটিতে 3টির পরিবর্তে 4টি পদ রয়েছে, তাই যুক্তিটিতে একটা দোষ ঘটেছে, দোষটার নাম হচ্ছে চতুষ্পদী দোষ। ওকে।